রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির সকল শিক্ষার্থীকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে কেমিস্ট্রি বিষয়ের আমার সঙ্গে দ্বিতীয় লাইভ ক্লাস। কেমিস্ট্রির সাবজেক্ট কোড হচ্ছে 65913। আজকে 16 তারিখ 2021 সাল। আমি শারমিন ফারজানা, ইনস্ট্রাক্টর ননটেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা গত ক্লাসে পরমাণুর গঠন এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে প্রথম অধ্যায়ের ক্লাসটি শুরু করেছিলাম। সেখানে আমরা বেশ কিছু সংজ্ঞা, ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম। আজকে আমরা দেখো এই অধ্যায়েরই আরও কিছু অংশ শিখব। প্রতীক, যোজনী, সংকেত, ইলেকট্রন বিন্যাস, পলির বর্জন নীতি, আউবাউ নীতি, হুন্ডের নীতি, পারমাণবিক ভর, মৌলের তুল্য ভর, যৌগের তুল্য ভর, আণবিক ভর, মোল এবং এই তুল্য ভর কিভাবে নির্ণয় করতে হয়, আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো আমরা আজকের ক্লাসে শিখব। আমি আশা করব তোমরা সকলে এই ক্লাসগুলো খুব মনোযোগের সাথে করবে। প্রথমেই শুরু করি। দেখো, মৌলের চিহ্ন বা প্রতীক, প্রতীক লেখার নিয়ম বা পদ্ধতি কিভাবে লিখতে হয় এবং প্রতীকের তাৎপর্য কী। মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়, অর্থাৎ প্রতীক কিন্তু শুধুমাত্র মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ হবে। প্রতীক একটা পরমাণু নির্দেশ করে। আমরা যখন অক্সিজেনকে লিখি, এর প্রতীক যখন আমরা লিখি তখন কিন্তু শুধু ও লিখি। হাইড্রোজেনের প্রতীক যখন লিখি শুধুমাত্র এইচ লিখি। ক্যালসিয়াম যখন লিখি সি। এরকম যখন আমরা মৌলগুলোর এই শুধুমাত্র সংক্ষিপ্ত রূপটা লিখি তখন সেটাকে আমরা প্রতীক বলি। এখন এই প্রতীক লেখার নিয়ম কি, পদ্ধতি কি? মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটিকে বড় হরফে লিখে আমরা প্রতীক প্রকাশ করি। এটা হচ্ছে প্রথম নিয়ম, যে ইংরেজি নামের প্রথম অক্ষরকে আমরা বড় হরফে লিখব। দ্বিতীয় নিয়ম কি? যদি একই প্রথম অক্ষর বিশিষ্ট একাধিক মৌল থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রথম অক্ষরের সাথে তার পরের অক্ষরটি মিলিয়ে প্রতীকের নামটি লিখব। এরপরে আরও কিছু মৌল আমাদের আছে যেগুলোর আমরা ল্যাটিন নামের প্রথম দুটি অক্ষর বা শুধুমাত্র প্রথম অক্ষরটি আমরা ব্যবহার করে প্রতীক লিখি। আচ্ছা, প্রতীকের তাৎপর্য, অর্থাৎ প্রতীক কি করবে? প্রতীক মৌলিক পদার্থটির নাম প্রকাশ করে। মৌলিক পদার্থটির নাম প্রকাশ করবে প্রতীক, একটা পরমাণুকে নির্দেশ করবে প্রতীক, এবং মৌলের প্রতীক দেখলেই আমরা ওই মৌলের পারমাণবিক ভরটা বুঝতে পারি। তাহলে প্রতীকের তাৎপর্য তিনটা। একটা কি, যে প্রতীক মৌলিক পদার্থটির নাম প্রকাশ করবে, মৌলিক পদার্থের একটা পরমাণুকে নির্দেশ করবে, আর পারমাণবিক ভরকে প্রকাশ করবে। আচ্ছা, এখানে দেখো আমরা যে প্রতীক একটু আগে যে নিয়মগুলো শিখলাম যে কিভাবে আমরা প্রতীকের নামকরণ করব, সেক্ষেত্রে আমি দেখো এখানে তিনটা চার্ট দিয়েছি। প্রথম চার্ট যেটি আছে এটি হচ্ছে প্রথম নিয়মের, অর্থাৎ এই যে মৌলের নামের প্রথম অক্ষরটি আমরা প্রতীক হিসাবে ব্যবহার করেছি। দ্বিতীয় নিয়মটা ছিল কি, যে যদি আমার একই অক্ষরের অনেকগুলো মৌল থাকে সেক্ষেত্রে আমরা প্রথম দুটি অক্ষর ব্যবহার করে প্রতীক বলতে পারবো। তারপরে দেখো কিছু ছিল যে আমাদের যদি এই ল্যাটিন নাম থাকে, কিছু মৌলের ল্যাটিন নাম ব্যবহার করে আমরা প্রতীক বা চিহ্ন লিখে থাকি। যেরকম সোডিয়ামের বেলায় আমরা লিখেছি ন্যাট্রিয়াম। এন এর প্রথম দুটি অক্ষর এন এ, এটি দ্বারা আমরা সোডিয়ামকে প্রকাশ করেছি। কেন করলাম এরকম? সেটা হলো যে সোডিয়ামকে দেখো আমি যদি প্রথম এখানে এস দিয়ে প্রকাশ করি, আমার সালফার আছে আরেকটি মৌল, সেটাও এস দিয়ে, অর্থাৎ আমার দুটি মৌলের একই অক্ষর চলে আসে। এ কারণে আমরা বেশ কিছু মৌলের ল্যাটিন নাম ব্যবহার করে প্রতীক বা চিহ্ন লিখতে পারি। আচ্ছা, এরপরে আসো সংকেত। সংকেত আমরা কিভাবে লিখব? যার সাহায্যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে আমরা সংক্ষেপে প্রকাশ করি তাকে বলি আমরা সংকেত। অর্থাৎ সংকেত কিন্তু আমার মৌলিক বা যৌগিক পদার্থের অণু প্রকাশ করবে, মৌলিকেরও যৌগিকেরও। এখন তাহলে দেখো আমরা যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো সবই কিন্তু আমাদের মৌলিক পদার্থ, এবং এদের যদি আমরা সংকেত প্রকাশ করি দেখো কিভাবে লিখি, H2O2 N2 Cl2। এভাবে আমরা মৌলিক পদার্থের সংকেতগুলো লিখে থাকি। আবার যদি একটা যৌগিক পদার্থ চিন্তা করি, যদি সহজ যেটা পানি, আমরা যদি পানির সংকেত চিন্তা করি তাহলে দেখো কেমন হবে, H2O। তাহলে আমি বুঝলাম কি, যে আমার সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে আমরা যদি সংক্ষেপে প্রকাশ করি তাকে আমরা বলছি হচ্ছে সংকেত। এখন সংকেত লেখারও একটা নিয়ম আছে। সংকেত লেখার নিয়ম কি?
এই যে আমরা দেখো এখানে যে আমরা হাইড্রোজেন লিখেছি H2, এর একটু নিচে দেখো আমরা এই যে 2 লিখেছি 2। এভাবে মৌলের চিহ্নের বা প্রতীকের ডান দিকে একটু নিচে মৌলটির একটি অণুতে কটি পরমাণু আছে সেই সংখ্যাটি লিখে আমরা মৌলের সংকেত প্রকাশ করতে পারি। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিনের সংকেত দেখো যথাক্রমে আমি এখানে লিখে দিয়েছি সংকেতগুলো। এদের প্রত্যেকটির একটি অণুতে 2টি করে পরমাণু আছে, এই কারণে প্রত্যেকটারই নিচে দেখো 2 আছে। প্রত্যেকটি অণুতে 2টা করে আছে ওর পরমাণু, সেজন্য প্রত্যেকটার সাথেই 2 আছে। এই যে 2, প্রত্যেকটির সাথে 2। আচ্ছা, এবার দেখো যৌগিক পদার্থের অণুর কেমন হবে। যেমন পানির অণুর সংকেত হচ্ছে H2O, এখন সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl। এভাবে আমরা যৌগিক পদার্থের সংকেতগুলো কিন্তু লিখতে পারি। আচ্ছা, এখন দেখো যদি এরকম হয় যে কোনো যৌগের সংকেত লিখতে হলে যৌগটি যেসব মৌল দিয়ে গঠিত হয়েছে তাদের চিহ্নগুলো বা প্রতীকগুলোকে আমরা পাশাপাশি লিখে প্রত্যেকটি প্রতীকের একটু নিচে মৌলের পরমাণুর সংখ্যা লেখা হয়। যেমন অ্যামোনিয়া যৌগে একটা নাইট্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে। এই যে আমাদের অ্যামোনিয়া যৌগটা, এই অ্যামোনিয়ার সংকেতকে আমরা কিভাবে লিখেছি? NH3। অর্থাৎ এই সংকেতটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে একটা নাইট্রোজেন আছে আর হাইড্রোজেনের 3টি পরমাণু আছে। তাহলে আমরা এভাবে যৌগিক পদার্থের সংকেত লিখব। এবার আসো সংকেতের তাৎপর্য কি। সংকেতের 2 ধরনের তাৎপর্য আছে, একটা হলো গুণগত তাৎপর্য আর একটি পরিমাণগত তাৎপর্য। তাহলে গুণগত তাৎপর্য কি? যে সংকেত থেকে সংক্ষেপে পদার্থের নাম জানা যায়, অর্থাৎ সংকেত মৌলিক বা যৌগিক পদার্থের নামকে সংক্ষেপে প্রকাশ করে থাকে। যেমন পানির সংকেত H2O, এর নাম কি? এই যে হাইড্রোজেন মনোঅক্সাইড বা পানি। পানির সংকেত H2, এটা থেকে আমরা গুণগতভাবে বুঝতে পারি যে এই যৌগিক পদার্থটা হলো হাইড্রোজেন মনোঅক্সাইড বা পানি। এবং এটাও কিন্তু বুঝতে পারি যে পানির একটা অণুতে আমার 2টি হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে। এবার আসো পরিমাণগত তাৎপর্য। পরিমাণগত তাৎপর্য হলো যে সংকেত একটা অণুকে বোঝায়। অণুটি কি কি মৌলিক পদার্থের কয়টি পরমাণু দিয়ে গঠিত সেটাও সংকেত থেকে জানা যায়। আবার সেই পানির উদাহরণ দেই, দেখো পানি হলো H2O, তাহলে এই সংকেত দিয়ে আমরা কি বুঝতে পারছি? যে এখানে 2টো হাইড্রোজেন পরমাণু আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা, এখন যদি এরকম হয়, এখানে তো আমরা পরমাণু সংখ্যা কত সেটা বুঝতে পারলাম, কিন্তু এমন যদি হয় যে এখানে একাধিক অণু আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আমরা কি করব দেখো, সংকেতের বাঁ দিকে যদি আমাদের কোনো সংখ্যা বসানো থাকে, এই যে এখানে দেখো আমি লিখে দিয়েছি একটা উদাহরণ। আবার বলি, সংকেতের বাঁ দিকে কোনো সংখ্যা যদি বসানো থাকে তাহলে ওই সংখ্যা থেকেই আমরা পদার্থের অণুর সংখ্যা বুঝতে পারবো। তাহলে আমার যদি এখানে আমি লিখেছি 3H2O, অর্থাৎ পানির 3টা অণু আছে। এখন আমি যদি এখানে 3 না লিখে লিখতাম 4H2O, তাহলে আমরা বুঝতাম যে পানির 4টি অণু আছে। এভাবে যে কোনো অণুর বাঁ দিকে যে সংখ্যাটি লেখা থাকবে সেই সংখ্যাটি দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কয়টি অণু রয়েছে। এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো অরবিট ও অরবিটাল। অরবিট পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট পথে আবর্তিত হয় সেই পথগুলোকে বলা হচ্ছে পরমাণুর কক্ষপথ বা অরবিট বা শেল বা শক্তি স্তর, অনেকগুলো নাম আছে। এখন এই অরবিট সহজ কথায় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমি তোমাদের একটা ছবি দেখাই, দেখো এই যে এটা একটা পরমাণুর গঠন, এর মাঝখানে এই যে ভেতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর এই যে বহিস্থ যে কক্ষপথগুলো আছে, এখানে এই পরমাণুটার বেলায় কয়টা আছে? 3টা। তাহলে এই বহিস্থ কক্ষপথগুলোই আসলে অরবিট। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট পথে আবর্তিত হয় সেই পথগুলোকেই অরবিট বলা হয়, কক্ষপথ বলা হয়, শেল বলা হয়, শক্তিস্তর বলা হয়। এখন এই প্রত্যেকটি অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। n কি? n হচ্ছে এই যে কয়টা আছে কক্ষপথের ক্রমিক সংখ্যা, এই যে প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, এভাবে। আচ্ছা, এখন অরবিটাল কি?
অরবিটাল হলো, আমরা এই অরবিটটা খেয়াল করি, একটু দেখি যে দেখো এখানে আমি প্রথম অরবিটে বা শক্তি স্তরে দুইটা ইলেকট্রন দেখিয়েছি। এখন এই ইলেকট্রনগুলো আসলে কোথায় থাকে, এই অরবিটের কোন জায়গাটাতে থাকে, কোন অনির্দিষ্ট স্থান বা অঞ্চল যেখানে থাকে, সেটাই হচ্ছে আমার অরবিটাল। অর্থাৎ অরবিটাল হলো পরমাণুর অন্তঃস্থ এমন একটা অনির্দিষ্ট স্থান বা অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এখন এই যে আমাদের যে অরবিটগুলো আছে, এই প্রত্যেকটি অরবিটের কিন্তু অরবিটাল সংখ্যা আলাদা। আমরা যদি প্রথম অরবিটটা বিবেচনা করি, এই প্রথম অরবিটে আমার প্রথম শক্তি স্তরে আমার উপশক্তি স্তর আছে একটি, যার নাম হচ্ছে এস, এবং এই এস উপশক্তি স্তরটিকে আমরা এস অরবিটাল বলি। তোমরা পাশের ছবিটা দেখো, এখানে এই যে এস অরবিটাল কেমন দেখতে, অর্থাৎ আমার অরবিটালের আকৃতি আকার কেমন হয়, সেটা কিন্তু আমি এই পাশের ছবিটাতে দেখিয়েছি তোমাদেরকে। তাহলে এই যে দেখো, এটা এস অরবিটাল। এরপরে দ্বিতীয় শক্তি স্তরে যখন তুমি যাবে, অর্থাৎ দ্বিতীয় অরবিটে যখন তুমি যাবে, সেখানে কিন্তু দুইটা উপশক্তি স্তর পাবে, একটা এস উপশক্তি স্তর আর একটি হচ্ছে পি উপশক্তি স্তর। এস উপশক্তি স্তরকে এস অরবিটাল বলে, এবং পি উপশক্তি স্তরে তিনটা অরবিটাল আছে, যাদের একটি হলো পি এক্স, একটি হলো পি ওয়াই, একটি হলো পি জেড। তাহলে আমার দ্বিতীয় যেই শক্তি স্তরটি আছে, সেখানে আমার এস এবং পি এই দুটো অরবিটালই কিন্তু থাকবে। আবার তৃতীয় শক্তি স্তরে যখন যাব, তখন অরবিটালের সংখ্যা আরো বাড়বে। এই সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা অরবিট কি শিখলাম? অরবিট হচ্ছে যে আমার একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে যে বহিস্থ কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে, সেই বহিস্থ কক্ষপথগুলোকেই অরবিট বলে। আর একটা অরবিটের কোথায় ইলেকট্রন সবচেয়ে বেশি পাওয়া যাবে, সেই জায়গাগুলোকে অরবিটাল বলা হয়। আচ্ছা, এখন এই অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য দেখো, আমি এখানে বেশ কিছু পার্থক্য দিয়েছি। প্রথম পার্থক্যটির সংজ্ঞা দেখবে তোমরা, এখানে যে সংজ্ঞা যে একটু আগে বললাম, সেই সংজ্ঞা দুটো এখানে লেখা হয়েছে। দ্বিতীয় নম্বরটি দেখো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা কি সেটা একটু পরে শিখবো। কোয়ান্টাম সংখ্যা মূলত যে কয়টা শক্তি স্তর আছে, যে আমরা একটু আগে ছিলাম প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন এই এন এর মান যখন 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে, তখন এদেরকে আমরা কে এল এম এন ও এই বর্ণগুলো দ্বারা চিহ্নিত করব। অর্থাৎ এন এর মান যদি 1 হয়, তাহলে সেটা প্রথম শেল বা প্রথম অরবিট বা প্রথম শক্তি স্তর। আচ্ছা, এরপরে যেই বললাম এস পি ডি এফ, এই উপশক্তি স্তরগুলো বিভিন্ন অরবিটালে বিভক্ত থাকে। এটা আমরা খুব ভালো করে মনে রাখবো যে এস উপশক্তি স্তরে একটা মাত্র অরবিটাল থাকে, যাকে এস অরবিটাল বলা হয়। পি উপশক্তি স্তরে তিনটি পি অরবিটাল থাকে, ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল থাকে, এবং এফ উপশক্তি স্তরে আমাদের 7টি অরবিটাল থাকে। তাহলে অরবিটের প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকবে কত, আমরা শিখেছিলাম একটু আগে 2n²। এখানে এই যে এন 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 হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এই যে 1 2 3 4। আর প্রত্যেকটি অরবিটাল বিপরীতমুখী স্পিন বিশিষ্ট সর্বোচ্চ সংখ্যক 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। অর্থাৎ আমার যে এস অরবিটাল আছে, এই এস অরবিটালে আমাদের সর্বোচ্চ 2টা ইলেকট্রন যাবে, যাদের স্পিন আবার কি বিপরীতমুখী। অর্থাৎ একটা যদি প্লাস হয় আর একটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এবার দেখো ইলেকট্রন বিন্যাস। এই যে আমরা অরবিট শিখলাম, অরবিটাল শিখলাম, এই অরবিট অরবিটালে কিভাবে ইলেকট্রনগুলো থাকে, সেটাই ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোনো অণু বা পরমাণুতে ইলেকট্রনের সজ্জা। এখন এই ইলেকট্রনের সজ্জা কিন্তু তিনটা নিয়ম মেনে চলে। সেই নিয়মগুলো আবার কি কি? একটা হলো পলির বর্জন নীতি, একটা হলো আউফবাউ নীতি, আরেকটি হুন্ডের নীতি। এই তিনটা নীতি সম্পর্কেই আমরা বিস্তারিত শিখবো একটু পরে। আচ্ছা, অরবিটালে দেখো ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে সেটা আমরা আরেকবার একটু দেখে নেই। যে অরবিটালের কোনো নির্দিষ্ট যেহেতু আকার নাই, এর আকার এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা পরমাণুটা কোন মৌলের সেটার উপরে কিন্তু নির্ভর করে। তাহলে অরবিটাল আমার 4 ধরনের হয়, আমরা একটু দেখি। দেখো এস পি ডি এফ, এই 4 ধরনের অরবিটাল হবে। এস পি ডি এফ এই 4 ধরনের হবে কি অরবিটাল। এখন এস অরবিটালে সর্বাধিক ইলেকট্রন থাকে 2টি, পি অরবিটালে সর্বাধিক ইলেকট্রন থাকে 6টি, ডি অরবিটালে সর্বাধিক ইলেকট্রন থাকে 10টি, এফ অরবিটালে সর্বাধিক ইলেকট্রন থাকে 14টি। এটা আমরা কিন্তু মনে রাখবো। আচ্ছা,
এখানে এই স্লাইডটিতে দেখো আমি 3টা ছবি দেখিয়েছি। এই 3টা ছবি ভালো করে বুঝে নিবা, তাহলে কিন্তু তোমাদের অরবিট এবং অরবিটালের একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ছবিটিতে দেখো, এখানে আমি একটা এস অরবিটাল দেখিয়েছি, এর আকৃতিটা কেমন সেটা একটু দেখো। তারপরে দেখিয়েছি পি অরবিটাল, তারপরে ডি, তারপরে আছে এফ অরবিটাল। আচ্ছা, এবারে এই পরমাণুটি খুব ভালো করে খেয়াল করো, দেখো এটা হলো নিউক্লিয়াস, এই সবুজ অংশটি এটি হলো নিউক্লিয়াস। এরপরে এগুলো আমরা বলেছি এগুলো হচ্ছে অরবিট। এই যে এটা হলো অরবিট, এটা প্রথম অরবিট বা প্রথম শক্তি স্তর বা প্রথম শেল। আচ্ছা, তাহলে প্রথম শেলে অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর থাকে, যাকে বলা হয় এস উপশক্তি স্তর বা এস সাবশেল। এস সাবশেলে একটা মাত্র অরবিটাল থাকে যেখানে দুটি ইলেকট্রন থাকতে পারে। প্রথম শেলের জন্য একটাই থাকবে এস। আচ্ছা, দ্বিতীয় শেলে যখন যাব, দ্বিতীয় অরবিটে যখন যাব, দ্বিতীয় শক্তি স্তরে আমার দুটি উপশক্তি স্তর থাকে, একটা হলো এস এবং একটা হলো পি। তাহলে এস অরবিটালে আমরা তো জানি যে দুইটি ইলেকট্রন থাকে, পি অরবিটালে থাকবে 6টি। পি অরবিটালে থাকবে 6টি। এখন তাহলে আমার দ্বিতীয় শক্তি স্তরটা কিন্তু এস এবং পি এ দুটির সমন্বয়ে গঠিত, এবং এস এ দুটি থাকে, পিতে 6টি থাকে। এই 6 যোগ 2 8টা ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তি স্তরে। তৃতীয় শক্তি স্তর দেখো, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকে মোট। তাহলে 18টি ইলেকট্রন কিভাবে থাকে দেখো, তৃতীয় শক্তি স্তরে 3টা সাবশেল থাকে, 3টা উপশক্তি স্তর থাকে, একটা এস, একটা পি আর একটা হচ্ছে ডি। তাহলে এস এ থাকবে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, পি উপশক্তি স্তরে থাকবে সর্বোচ্চ 6টি ইলেকট্রন, ডি উপশক্তি স্তরে থাকবে সর্বোচ্চ 10টি ইলেকট্রন। তাহলে আমরা যদি তৃতীয় শক্তি স্তরের কয়টি ইলেকট্রন আছে সেটা যদি হিসাব করি, তাহলে দেখো এস এ থাকে 2টি, পিতে থাকে 6টি, ডিতে থাকে 10টি, মোট হয়ে গেল আমার 18টি ইলেকট্রন। এখানে আমি সংক্ষেপে দেখো লিখে দিয়েছি যে এস অরবিটালে একটা অরবিটাল থাকে, তারপরে পি সাবশেল অর্থাৎ উপশক্তি স্তরে 3টি অরবিটাল থাকে, ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল থাকে। এখন তোমার মনে হতে পারে যে এখানে তো একটা, 3টা, 5টা, তাহলে 6টি ইলেকট্রন কিভাবে হয়ে গেল সেটা দেখো নিচের যে আমাদের ছকটা আছে, এই যে সাবশেল অর্থাৎ উপশক্তি স্তর এস, অরবিটাল একটা, কিন্তু আমরা একটু আগেই শিখলাম কি যে প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন যায় যাদের স্পিন হচ্ছে বিপরীতমুখী। তাহলে আমার এসে যদি একটা অরবিটাল হয় তাহলে একটা অরবিটাল ইলেকট্রন থাকবে 2টা, এই দেখো 2টা। পি উপশক্তি স্তরে যেহেতু 3টা অরবিটাল আছে, আমার ইলেকট্রন থাকবে 3 দুগুণে 6টা। ডি উপশক্তি স্তরে 5টা আছে, সুতরাং 5 দুগুণে 10টা। এফ উপশক্তি স্তরে আছে 7টি অরবিটাল, তাহলে 7 দুগুণে 14টা। আমি আশা করছি তোমাদের অরবিট এবং অরবিটালের যেই বিষয়গুলো, ব্যাপারগুলো, এগুলো তোমাদের এই 3টা স্লাইড দেখার পরে কিন্তু একদম ক্লিয়ার হয়ে। বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস, এখানে আমরা বেশ কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। এগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারে বারে করতে হবে বাসায়। তাহলে প্রথমে দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা জানি যে পারমাণবিক সংখ্যা যত যত থাকে ততটা ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের দেখো 1, তাহলে 1s1, হিলিয়ামের আছে 2টি ইলেকট্রন, তাহলে 1s2, লিথিয়াম 3টা। যখনই 3টা হয়ে যাচ্ছে আমরা কিন্তু জানি যে এস অরবিটালে 2টি ইলেকট্রনের বেশি থাকতে পারে না। তাহলে আমার এখানে 3টা ইলেকট্রন আছে লিথিয়ামের বেলায়, তাহলে আর একটা কিন্তু এই যে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু চলে গেছে, অর্থাৎ 2s1। তারপরে দেখো আরেকটি দেখায় এখানে বি বোরন, বোরন পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। এই বোরনের ইলেকট্রন বিন্যাস যখন আমি করব, তাহলে আমার এস উপশক্তি স্তরে 2টি চলে গেল, এই এস উপশক্তি স্তরে 2টি চলে গেল, যেহেতু আমার 5টি, 2 আর 2 4, আরও একটি বাকি রয়ে গেল, তাহলে আমার কিন্তু পি অরবিটালে এই একটি ইলেকট্রন প্রবেশ করবে। এই প্রত্যেকটি ইলেকট্রন কিন্তু, ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাদেরকে বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই ইলেকট্রন বিন্যাসগুলো থেকে যে কোনো ইলেকট্রন বিন্যাস তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার আসো কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ কি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে কোনো একটি ইলেকট্রনে কোন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার, ইলেকট্রনটি নিজ অক্ষের চারদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি বিপরীত দিকে ঘুরবে, এসব বিষয় যে সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করব তাকেই আমরা কোয়ান্টাম সংখ্যা বলবো। অর্থাৎ একটা ইলেকট্রনের সব রকম বর্ণনা এই কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যাবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা হবে 4 ধরনের।
প্রথমটি হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এই n এর কাজ কি? যে শক্তি স্তরের আকার নির্ণয় করা। একে এই n কে আমরা 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। আর n = যদি 1 হয় তাহলে সেটা প্রথম শক্তি স্তর বা k শেল হবে। n = যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তর বা l শেল হবে, এভাবে। আচ্ছা, এরপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা l। সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ হলো শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা। তাহলে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। এরপরে দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি? যে ইলেকট্রন যে ঘুরবে এই ঘূর্ণনের দিক প্রকাশক কোয়ান্টাম সংখ্যা সমূহকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ইলেকট্রনের বেলায় সেটা +½ হতে পারে, -½ হতে পারে। আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করবে যে সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, তাকে বলবো আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান -l থেকে l পর্যন্ত পূর্ণ সংখ্যা হতে পারে। আচ্ছা, এখন এই যে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাগুলো আমরা শিখলাম, এই পরীক্ষায় আসতে পারে যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এই কোয়ান্টাম সংখ্যাগুলোর বর্ণনা দাও। এরপরে দেখো আমি এখানে তোমাদের এই কোয়ান্টাম সংখ্যা আরো ভালো করে বোঝানোর জন্য দেখো দুটো ছক দিয়ে দিয়েছি এখানে। প্রথমটি দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, দুটি পরমাণু আছে। আমরা জানি হিলিয়ামের দুইটি পরমাণু আছে 1s²। এখানে যেই s অরবিটালটি আছে, s অরবিটালের দুইটি ইলেকট্রন আছে, এই যে দুইটি ইলেকট্রন 1s², দুইটি ইলেকট্রন আছে। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য n এর মান 1, যেহেতু আমার এটা প্রথম শক্তি স্তরে অবস্থিত। l এর মান 0, m এর মান 0, s এর মান হচ্ছে +½ আবার যেহেতু দ্বিতীয় একটা ইলেকট্রন আছে, দুইটি ইলেকট্রন, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটার জন্য আমার n এর মান 1, কারণ প্রথম শক্তি স্তরেই ইলেকট্রনটি আছে। l এর মান 0, m এর মান 0 আর s এর মান হবে -½ এটি হলো ইলেকট্রনের বেলায়, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের বেলায় আমরা কিভাবে কোয়ান্টাম নাম্বারগুলো ভাগ করব সেটা। আর এখানে একটু দেখো, যদি আমার n এর মান 1 হয় তাহলে l এর মান, ml এর মান, অরবিটাল কটি হবে, শেল কোনটা হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা খুব ভালো করে দেখো, n এর মান 1 হলে 0, ml এর মান হচ্ছে 0, অরবিটাল থাকে 1s। n এর মান যখন 2 হয় তখন l এর মান হয় 0 1, ml এর মান হয় 0 -1 0 1, অর্থাৎ প্লাস মাইনাস এভাবে আসবে। 2s 2p 3 হলে দেখো এখানে যখন n এর মান 3 হয় তখন l এর মান আসে 0 1 2, ml এর মান তখন এই যে -2 -1, এভাবে প্লাস মাইনাস করে এই মানগুলোকে কিন্তু লিখতে হবে। আর যখন যত n এর মান যত বাড়তে থাকবে তোমাদের অরবিটালের সংখ্যা কিন্তু তত বাড়তে থাকবে। এবং দেখো এখানে আমরা এই যে 1s অরবিটালে দুটি ইলেকট্রন পেয়েছি, 2 যখন n এর মান 2 হয়েছে তখন কিন্তু আমরা 8টি ইলেকট্রন পেয়ে গেছি। n এর মান যখন 3 হয়েছে অর্থাৎ তৃতীয় উপশক্তি স্তর হয়েছে তখন কিন্তু আমরা 18টা পেয়ে গেছি। n এর মান 4 হলে আমরা 32টা পেয়েছি। এভাবে n এর মান যত বাড়বে আমাদের কিন্তু ইলেকট্রনের সংখ্যাগুলো তত বাড়তে থাকবে, শেলের সংখ্যাও তত বাড়তে থাকবে। আচ্ছা, এখানে আমরা দুটি চার্ট দিয়েছি। এখানে এই চার্টগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। এই বইয়ে যে চার্টগুলো দেওয়া আছে এই চার্টগুলো তোমরা খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের যখন কিনা n এর মান দিয়ে শক্তি স্তর কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দিতে বলবে তখন জানি তোমরা খুব সুন্দরভাবে এই বর্ণনাটা দিতে পারো। আচ্ছা, আজকে তোমাদের আমি এ পর্যন্তই শিখাতে চাই। এরপরে আমাদের যেই পলির বর্জন নীতি থেকে শুরু হবে, সেই পলির বর্জন নীতি এবং আরও যে নীতিগুলো আমাদের আছে সেই নীতিগুলো আমরা কিন্তু শিখব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানিও। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে।